সবাইকে আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে পিআর পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে হয়। তো প্রথমে একটু বলে রাখি, আমরা যারা স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে আসি বা বাহিরে উন্নত দেশগুলোতে যারা আমরা আসতে চাই, তাদের প্রথম এবং প্রধান লক্ষ্যটাই কিন্তু থাকে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি বা পাসপোর্ট পাওয়া যায় সেই দেশে। এই পাসপোর্ট বা পিআর পার্মানেন্ট রেসিডেন্সি এগুলো পাওয়ার জন্যে সবাইকেই একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা হয়তো বিভিন্ন কান্ট্রি অনুযায়ী প্রসিডিউরস এগুলো আলাদা হতে পারে, কিন্তু সবাইকে একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো অস্ট্রেলিয়াতে এটা পয়েন্ট বেসিসে হয় এবং পার্মানেন্ট রেসিডেন্সির জন্য মিনিমাম পয়েন্ট এলিজিবিলিটি 65। তো 65 কেউ পেলে সে অ্যাপ্লিকেশন করতে পারে, বাট 65-এ পার্মানেন্ট রেসিডেন্সি সে পাবেই এমনটা না। এইটা তার ব্যাকগ্রাউন্ড বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এদের দেশের যেসব ব্যাকগ্রাউন্ডের লোকজন প্রয়োজন, কোন কোন অকুপেশনে এরা দিয়ে থাকে, তার উপরে ডিপেন্ড করে আসলে যে কত স্কোরে কার পিআর হবে। তো এগুলো নিয়ে পরে আরেকটা ভিডিওতে কথা বলা যাবে। আজকে জাস্ট আমি পয়েন্ট ক্যালকুলেশনটা আপনাদেরকে বলবো। সো পয়েন্ট ক্যালকুলেশনটা আসলে ডিপেন্ড করে আপনার কিছু স্কিল এবং আপনার কিছু অ্যাচিভমেন্টের ওপরে। মোটামুটি 10টা ক্যাটাগরিতে পয়েন্ট ক্যালকুলেশন হয়, পয়েন্ট আসে একজন মানুষের। সে যদি 10টা ক্যাটাগরি ফিল আপ করতে পারে তাহলে তার একটা পয়েন্ট আসে। সেই ক্যালকুলেশনটা আমি বিভিন্ন পার্টে আপনাদেরকে দিব, কারণ 10টা বা 11টা যে ক্যাটাগরি আছে সেগুলো একটা ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো আমি একটা দুইটা করে বলবো ইন ডিটেইলি এবং আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো সবার আগে বলে রাখি, এরকম ধরনের ভিডিও পেতে এবং এরকম ধরনের ইনফরমেশনগুলো পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাকে আপডেট করতে পারে। তো চলুন শুরু করা যাক আজকে পিআর ক্যালকুলেশন পর্বের প্রথম পর্ব। তো এখানে দেখুন, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের পেজে আমি দেখাচ্ছি পয়েন্টস টেবিল ফর স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা সাব ক্লাস 189, যেটা ওয়ান কাইন্ড অফ পার্মানেন্ট রেসিডেন্সি। এখানে 10টা ক্যাটাগরিতে পয়েন্ট আনা যায়। সো এখানে দেখেন এজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, স্কিলড এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্পেশালিস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অস্ট্রেলিয়ান স্টাডি রিকোয়ারমেন্ট, প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টাইজ, স্টাডি ইন রিজনাল অস্ট্রেলিয়া অ্যান্ড পার্টনার স্কিলস। সো এই কয়েকটা ক্যাটাগরিতে এই ভিসার জন্য স্কোর আনা পসিবল পয়েন্টের জন্য। এখন আজকে আমি মূলত এজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো এবং ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। পয়েন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এজ, আপনার বয়স। তো লাইফে সব কিছু করারই একটা বয়স থাকে, তো সার্টিনলি এখানেও বয়স অনুযায়ী বিষয়গুলো ক্যাটাগরাইজড করা। তো এরা নর্মালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার ক্ষেত্রে 18 টু 44 মানে 18 টু 44 এই এজটাকে বেছে নিয়েছে, এবং এই এজের মধ্যে আবার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী ওরা স্কোর দিয়ে থাকে এজের ওপর ভিত্তি করে। তো মূল শর্ত হলো আপনাকে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার জন্য যদি আপনি পয়েন্ট ক্যারি করতে চান, আপনাকে অবশ্যই 18 বছর বয়সী হতে হবে এবং 44 বছর পর্যন্ত হতে হবে, 45 বছরের কম। তো দেখা যাক যে কত পয়েন্ট আপনি পেতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি 18 থেকে 24 বছরের মধ্যে হন, এই সময় যদি আপনি পিআর প্রসেস করেন, আপনার পয়েন্টস আসবে এজে 25। আর আপনি যদি 25 টু 32 এজের মধ্যে হন, তাহলে আপনি এজের ক্ষেত্রে পাবেন 30 পয়েন্টস, যেটা এজ ক্যাটাগরিতে ম্যাক্সিমাম পয়েন্ট। সো মূলত 25 টু 32 এই এজটা আমাদের ক্যারিয়ার গড়ার সময় হয়ে থাকে। সো এই সময় যদি আপনি পিআর প্রসেসে যান, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পয়েন্টটা পাচ্ছেন। এবং আপনি যদি 33 টু 40 এজের মধ্যে হন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 25 পয়েন্টস। তো ওই স্টেজে গেলে আপনার 5 পয়েন্টস আবার লুজ হয়ে যাচ্ছে। এবং 40 টু 44 পর্যন্ত থাকছে 15 পয়েন্টস, কারণ এটা ক্যারিয়ারের একটা মিড লেভেল। সো আফটার 45 থেকে আফটার 45 আপনার কিন্তু পিআর ক্যালকুলেশনে এজে আপনি কোনো পয়েন্টস পাচ্ছেন না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। পিআর প্রসেস করার বেস্ট টাইম 25 টু 32 এই এজটা। যদি তাও না পারেন, 18 টু
44-এর মধ্যে অবশ্যই আপনাকে প্রসেস ডান করতে হবে যদি আপনার কাছে অপশন থাকে অন্য কিছু থেকে স্কোরটা বাড়ানোর, বাট ট্রাই করবেন এজের স্কোরটা হাতে রাখার। এবং দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। ইংলিশ প্রফিসিয়েন্সি এই বিষয়টাকে এরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে স্কোরিং করে। যেমন ধরেন ইংলিশ IELTS অথবা PTE এক্সামে যে স্কোরটা আছে এই স্কোরের উপর বেসিস করে এরা 3 ক্যাটাগরির স্পেশালিস্ট ইংলিশে সিলেক্ট করে। যেমন 3টা ক্যাটাগরির মধ্যে প্রথমটি কম্পিটেন্ট ইউজার, কম্পিটেন্ট ইংলিশ, দ্বিতীয়টি প্রফিশিয়েন্ট ইউজার বা প্রফিশিয়েন্ট ইংলিশ এবং তৃতীয়টি সুপিরিয়র ইংলিশ। তো ক্যাটাগরি অনুযায়ী স্কোরগুলো হলো আইএলসে ব্যান্ড 6 পান, যেটা ইকুইভ্যালেন্ট PTE 50, তো ব্যান্ড 6 প্লাস ইকুইভ্যালেন্ট 50 PTEতে এই স্কোরটার জন্য নর্মালি আপনাকে কোনো পয়েন্ট প্রোভাইড করা হবে না। তো কম্পিটেন্ট ইউজারদের জন্য বা কম্পিটেন্ট ইংলিশ স্কোরের জন্য সেরকম কোনো পয়েন্ট নেই পিয়ার ক্যালকুলেশন পয়েন্টে। এবং আপনার যদি IELTS 7 থাকে এবং PTE ইকুইভ্যালেন্ট 65 থাকে সেক্ষেত্রে আপনি কাউন্ট হবেন একজন প্রফিশিয়েন্ট ইউজার হিসাবে। তো প্রফিশিয়েন্ট ইউজার হিসাবে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সিতে পাচ্ছেন 10 পয়েন্ট। এবং আপনার যদি PTE 79 ইকুইভ্যালেন্ট IELTS যদি ব্যান্ড 8 থাকে সেক্ষেত্রে আপনি কাউন্ট হবেন অ্যাজ এ superior user হিসাবে, superior English হিসাবে। সো the maximum point of English scoring you will get 20 points। তো ইংলিশ স্কোরে 20 পয়েন্টস হচ্ছে ম্যাক্সিমাম। তো আপনি IELTS এ যত ভালো স্কোর করবেন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিতে আপনার স্কোরটা তত ভালো আসবে। সো আজকে এই পর্যন্তই, 2টা বিষয়ে ডিটেলে আলাপ করলাম। আমি মাত্র জব থেকে বের হয়েছি, এখন বাসায় যাব। আর আজকে অনেক গরম, 34 ডিগ্রি টেম্পারেচার। ও মাই গড, এখানকার মেলবোর্নের গরম নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নাই, এত পরিমাণ তাপ সূর্যের। তো আজকে আর বেশি কথা বলবো না, আবার নেক্সট পর্বে আসবো, এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় এলাবোরেট করার ট্রাই করব। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।